কারখানাটা যখন তৈরির সময় যে আন্দোলন, ভয়ঙ্কর বিধ্বংসী আন্দোলনটা হলো, তৃণমূল থাকলে সবসময়, তৃণমূল থাকলে সমস্ত তৃণমূল চুরি করেছে, বেশ করেছে। চোরেদের হাতে আপনি দিয়েছেন, সেই চোরকে আপনি আগে সমর্থন করেছেন, এখন সেই চোরেরা চুরি করছে, আপনার আত্মদাহ হচ্ছে, কজনকে জেলে ভরেছেন। মুখ্যমন্ত্রী তিনি এক সময় বলেছিলেন যে আমি 10,000 করে টাকা দিয়েছি, সার দিয়েছি। কাকে দিয়েছে? মুসলিমের কয়েকজনকে ওদের পার্টির লোককে দিয়েছে। আর যার এক হাঁটু নিচেতে হচ্ছে খালি কংক্রিটে ভর্তি, সেখানে কি চাষ হবে? 10,000 টাকা দিলে চাষ হয়ে যাবে? আরে বাবা, 1 বিঘে জমি আলু চাষ করতে 30,000 টাকা খরচা হয়, 10,000 টাকা কি হয়? মমতা ব্যানার্জি চপ শিল্পের কথা বলছেন, ইনি বলছেন যে আমরা এখানে পুকুর সংরক্ষণের কথা বলছি। তাহলে বড় শিল্প কোথা থেকে হচ্ছে? বড় শিল্পের কোথায় কথা? আগে আমাকে পরিবর্তন করে দিতে হবে, তারপরে আপনি করবেন। কি পরিবর্তন করছেন আপনি? সিঙ্গুর শিল্প বিকাশ সমিতির প্রেসিডেন্ট ডক্টর উদয়ন দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিঙ্গুরে এসে সভা করে গেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যদি সরকার বদল হয় তাহলে এখানে কারখানা হবে, কিন্তু আদতে এখানের মানুষ কি চাইছেন এবং ডক্টর উদয়ন দাস তিনি কি বলছেন সেই বিষয়টা পুরোটা দেখব। নরেন্দ্র মোদী আমাদের এখানে এলেন, মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সিঙ্গুরের মানুষ সবাই অধীর আগ্রহী ছিল যে বোধহয় সিঙ্গুরে শিল্পটা আবার আসবে, কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতাটা খুব একটা ভালো না। সেজন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে প্রধানমন্ত্রী এসেও এখানে নতুন করে কোনো বার্তা দিতে পারবে বলে আমার ধারণাতেই ছিল না। আমি কিছু কিছু মাধ্যমে আমি সেটা জানিয়েওছিলাম যে আমার মনে হয় না কিছু হবে। কারণ হচ্ছে যে যে সময়ে এই কারখানাটা যখন তৈরির সময় যে আন্দোলন, ভয়ঙ্কর বিধ্বংসী আন্দোলনটা হলো, সেই আন্দোলনের অ্যালেই ছিল হচ্ছে এই বিজেপি সরকার, বিজেপি দল। ঠিক আছে? এবং তারা রাজনাথ সিংকে পাঠিয়েছিল তাদের সর্বভারতীয় নেতাকে এই আন্দোলনকে সাপোর্ট করবার জন্য। সুতরাং যদি আজকে এখানে শিল্পর কথা বলতে হয় এই সিঙ্গুরের এই জমিতে, তাহলে তখনকার আন্দোলনটাকে যে সাপোর্ট করেছিল তাহলে সেটাকে ঢোক গিলে আবার গিলে নিতে হয়। কিন্তু সেটা তো কখনোই ওরা করেনি, কোনো সময়েই করেনি। ঠিক আছে? কিছু কিছু সময় ভুলভ্রান্তির কথা বলছে, কিন্তু মানুষের যে সর্বনাশ হওয়ার হয়েই গেছে। এরপরে আরেকটি বিষয় ছিল, আমরা তখন সিঙ্গুর শিল্প বিকাশ এবং উন্নয়ন কমিটি নামে নতুন প্রথম কমিটি করে আমরা তখন আন্দোলনটা তৈরি করেছিলাম। সেই সময় আমরা যখন মোদী প্রধানমন্ত্রী হলেন, উনি প্রচারের সময় বলেছিলেন যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলেতে আমরা এলে কিছু একটা করবো কারখানায়। তো আমরা সেই জন্য তেনার সঙ্গে দেখা করবার জন্য আমরা চিঠিও দিয়েছিলাম এবং ওনাদের নেতৃত্বের সঙ্গে কথাও বলেছিলাম যে যাতে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের সিঙ্গুরের দাবি দেওয়াটা জানাতে পারি। কিন্তু ওনারা যতটা না নিজেদের দলভুক্ত করাতে ইন্টারেস্ট ছিলেন, তার থেকে অনেক কম ইন্টারেস্ট ছিলেন মোদির ব্যাপারে যাতে আমরা দেখা করতে পারি। ফলে 3 জনকে আমরা চিঠি দিয়েছিলাম, রাজ্যপালকে দিয়েছিলাম, সেই সময়কার প্রধানমন্ত্রীকে দিয়েছিলাম, আর রাষ্ট্রপতি ছিলেন প্রণববাবু, তাকেও দিয়েছিলাম। আপনারা জানেন যে সেই সময় বিজেপি সেখানে বলেছিল যে মাথার উপর প্রণববাবু আছেন, নিচে মমতা ব্যানার্জি আছেন, ওখানে আমি মোদি থাকবো, তাহলে হবে কি এখানে একসঙ্গে কাজ হবে। তো একমাত্র প্রণববাবুর দপ্তর থেকেই আমাদের একটু সাড়া শব্দ দিয়েছিলেন আমাদেরকে দেখা করার ব্যাপার নিয়ে, কিন্তু আমরা দেখা করতে পারিনি, কারণ তখন আমাদের এই সংগঠন রেজিস্টার ছিল না। বাকি কেউই আমাদের সঙ্গে দেখা করেনি বা যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি। তারা যতটা ছিল দল বাড়ানোর ক্ষেত্রে, যতটা ছিল সচেষ্ট, তাটা কিন্তু শিল্পের ব্যাপারে ছিল না। আজকে দেখুন মোদি যে এলো, মোদি কিন্তু এর বাইরে কিছু বলেনি। তিনি বলেছেন জঙ্গলরাজকে আগে পরিবর্তন করতে হবে, আগে বিজেপি সরকার করতে হবে, তারপরে কিন্তু শিল্পর কথা। আবার কিসের শিল্প? কৃষি ভিত্তিক শিল্প। আচ্ছা, ন্যানো কারখানাটা এখান থেকে যখন চলে গেল, 80-90 কারখানাটা হয়ে যাবার পরে যখন চলে গেল, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী সাহেব। তো তাহলে একটা এইরকম ফ্যাক্টরি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, তাকে প্রলোভন দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল যে ওই রাজ্যটা কি ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে? তাকে আমি বাড়তি সুবিধা দিলাম, যে সুবিধা দিলাম সেটা কার পয়সার সুবিধা? দেশের জনগণের সুবিধা, কেউ ব্যক্তিগত জায়গা থেকে দেয়নি। মোদীকে বাড়তি সুবিধা দিয়ে এখান থেকে টাকাটা তুলে নিয়ে চলে গেল। তাহলে কি হলো? একদিকে ওয়েস্ট বেঙ্গলে ট্রিমেন্ডাস ক্ষতি হয়ে গেল, উনি কিন্তু সেই সুযোগটা নিয়ে নিলেন। নিয়ে মমতা ব্যানার্জিকেও খোলা চিঠি লিখলেন, আর বুদ্ধবাবুকেও জ্ঞানের একটা চিঠি লিখে দিলেন, কিন্তু তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাসীর কি লাভ হয়েছে? এটা আমার প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে
আপনার এই যে ইন্ডাস্ট্রির যে বড় ইন্ডাস্ট্রি অটোমোবাইলস, সেটাও স্টেটে থাকবে। আপনাদের পেট্রোকেমিক্যালস, সেটাও স্টেটে থাকবে। আপনাদের এই যে চিপসের কারখানা, সেটা কারখানা ওখানে হবে। আর আমার ওয়েস্ট বেঙ্গলে কি কারখানা হবে? এই শস্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তার কারখানা। কোনো বড় কারখানার গল্প কিন্তু উনি বলেননি। আজকে বিজেপি যে কথাটা বলছেন, প্রধানমন্ত্রী কি সব কথা বলবেন? বলবো তো আমরা, করবো তো আমরা, কি কারখানা করবেন? মমতা ব্যানার্জি চপ শিল্পের কথা বলছেন, ইনি বলছেন যে আমরা এখানে পুকুর সংরক্ষণের কথা বলছি। তাহলে বড় শিল্প কোথা থেকে হচ্ছে? বড় শিল্পের কোথায় কথা? আগে আমাকে পরিবর্তন করে দিতে হবে, তারপরে আপনি করবেন। কি পরিবর্তন করছেন আপনি? তাহলে যদি হয়, আমার ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত বড় বড় কনসার্ন গুলো আছে, সেগুলো আস্তে আস্তে কেন পাত্তারি গুটিয়ে ফেলছে? কেন ব্যাংক বলেন, আজকে বলেন এই বীমা, সেগুলো ক্রমশ কেন বেসরকারীকরণ হয়ে যাচ্ছে? কেন আজকে শিক্ষা স্বাস্থ্য এত বেসরকারীকরণ হয়ে যাচ্ছে? তাহলে আপনি আমাদের জন্য কি করবেন? ঠিক আছে, আবার আপনি বলছেন যে আমরা তো অনেক কিছু দিচ্ছি, এই তৃণমূল থাকবে সবসময়। তৃণমূল থাকবে, সমস্ত তৃণমূল চুরি করেছে, বেশ করেছে। চোরেদের হাতে আপনি দিয়েছেন, সেই চোরকে আপনি আগে সমর্থন করেছেন, এখন সেই চোরেরা চুরি করছে, আপনার গাত্র দেওয়া হচ্ছে, খারাপ লাগছে, সত্যি তাই দেখার কথা। কজনকে জেলে ভরেছেন? আপনার ইডি সিবিআই কোথায়? কজনকে জেলে ধরতে পেরেছেন? কাউকে তো জেলে ভরতে পারেননি। গিয়ে আপনাদের কালীঘাটের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কালীঘাটের কাকু যখন পরিষ্কার, গলার স্বর পরিষ্কার হয়ে গেল, তারপরেও কিন্তু আর এগুলো না। ঠিক আছে, সুতরাং আপনি মনে মনে ভাবছেন যে আমি সব করে দেবো, করছেন কোথায়? কোনোটাই তো করছেন না। মাঝখান থেকে কি হলো? 100 দিনের টাকাটা বন্ধ করে দিলেন। গরিব লোকগুলো কাজ করেছে, তা পয়সা পাচ্ছে না, আর আপনি চোরেদেরও ধরছেন না। তাহলে কার ক্ষতি হচ্ছে? গরিব মানুষ। গরিব মানুষের কথা ভাবছেন? কিসের গরিব মানুষদের কথা ভাবছেন? ভাবছেন না তো। নিরাপত্তা, অভয় আর বিচার পেয়েছিলেন তো আপনারা? কি করলেন আপনারা? তার বাড়ি থেকে একবার দেখা করার প্রয়োজনও বোধ করেননি। ঠিক আছে, অথচ সারা পৃথিবী জুড়ে সেইটাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, আপনি সময় পাননি। তাহলে আপনি কি করতে পারেন? ঠিক আছে, আপনি যোগী রাজত্বের কথা বলছেন। যোগী রাজত্ব তো এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হয়ে যাচ্ছে, বন্ধ হলো কোথায়? এতদিন তো উনি চালাচ্ছেন, বন্ধ হয়ে যাবার কথা তো, বন্ধ তো হয়নি। আপনি বলছেন একে ধরেছি, তাকে ধরেছি, কি করেছেন বড় কথা না, আলটিমেটলি বন্ধ করতে পেরেছেন কি? পারেননি তো। তাহলে আপনি আমার এখানে এসে স্বর্গরাজ্য দেবেন, আপনি যেটা বলছেন সেটার সঙ্গে কিন্তু আপনার কাজ মিলছে না। এবং এটা আমাদের মনে হয়েছিল আগে যে উনি কিছু করবেন না, কারণ আমরা যদি করতেন, তাহলে যেই সময়তে উনি প্রথম এসেছিলেন, ঠিক আছে, 2014 সালে, সেই সময়ে আমাদের অন্তত একটা অ্যাপয়েন্টমেন্ট দিতেন সিঙ্গুরের মানুষকে। আপনি অ্যাপয়েন্টমেন্ট দেননি। আপনি এর আগে তো লকেট চ্যাটার্জিকে জিতিয়েছিল সিঙ্গুরের মানুষ, 10,000 ভোট থেকে বেশি পেয়েছিলেন। কি করেছেন আমাদের এখানে? সুতরাং যদিও এখনো আপনাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে গরিব মানুষদের কথা, এই ধর্ম কর্ম বাদ দিন, গরিব মানুষের রুটির কথা, তার শিক্ষার কথা, তার স্বাস্থ্যর কথা, তার চাকরির কথা, এই কথা কিন্তু তৃণমূলও বলে না, বিজেপিও বলে না। একমাত্র বামপন্থী সরকারই যখন ছিল মানুষের কথা ভাবতো। এখনো বামপন্থী আন্দোলন যারা করছে, তারাই এই কথাগুলো রাস্তায় করার চেষ্টা করছে। হ্যাঁ, তারা হয়তো অনেক ক্ষীণ, অনেক সমস্যার ভেতর দিয়ে চলছে, ঠিক আছে, অনেক ধরনের তাদেরও প্রতিবন্ধকতা আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই বামপন্থী শক্তির হাত শক্ত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের জন্য কিচ্ছু হবে না, চলবে। খাল কেটে কুমির আমরা এনেছি, আমরা বুঝিনি, কারখানা সরিয়ে দিয়েছি, এখন এটার জন্য কেটে কিছু লাভ হবে না, আরো সময় লাগবে। বামপন্থী আন্দোলন শক্ত হলে তবেই হবে, আর তা না হলে দুটো দক্ষিণপন্থী দল নিজেদের ভেতর লড়া করে করবে ঠিকই, ধর্ম নিয়ে জিগির তুলবে ঠিকই, মন্দির মসজিদে রাজনীতি হবে, সবই ঠিকই, কিন্তু মানুষের কিছু সুরাহা হবে না। মুখ্যমন্ত্রী তিনি এক সময় বলেছিলেন যে আমি 10,000 করে টাকা দিয়েছি, সার দিয়েছি, চাষিরা চাষ না করলে আমি কি করবো। বর্তমানে সেই জমির অবস্থা কেমন? কাকে দিয়েছে? আমার নিচের 13 একর জমি ছিল, কই আমাকে তো কিছু দেয়নি। আমার বাড়ির অনেকেই তো আছে, কাউকে তো দেয়নি। কাকে দিয়েছে? মুসলিমে কয়েকজন করে পার্টির লোককে দিয়েছে। আর যার 1 হাঁটু নিচেতে হচ্ছে খালি কংক্রিটে ভর্তি, সেখানে কি চাষ হবে? 10,000 টাকা দিলে চাষ হয়ে যাবে? আরে বাবা, 1 বিঘে জমি আলু চাষ করতে 30,000 টাকা খরচা হয়, 10,000 টাকা কি হয়? চাষ করে দেখিয়ে দিতে বলুন না। আমরা তো বলছি উনি নিজে চাষ করে দেখিয়ে দিক না, আমি ওনাকে দিয়ে দিচ্ছি, আমি জমি দিয়ে দিচ্ছি, উনি ওনার লোকদের নিয়ে এসে 10,000 টাকা দিয়ে দিচ্ছি, চাষ করে আমাকে দেখিয়ে দিক যে জমিতে চাষ করা যায়। দেখাচ্ছেন না কেন?
নিজেরা এসে করতে পারে তো। সরকারি পয়সায় গাড়ি গাড়ি টাঙিয়ে ওই ভোটের আগে 50 ফুট পর্যন্ত জায়গায় সর্ষে চড়িয়ে কিছু হয় না। কত টাকা খরচ হয়েছে তার জন্য? তার বাজেটটা বার করে দিন না, উনি শ্বেতপত্র করে বার করে দিন। কেন তাহলে এত কাজবন হলো? কাকে কাকে দিয়েছে? নাম কাকে টাঙিয়ে দিক, যে যাদেরকে টাকা দেওয়া হয়েছে কাদের দিয়েছে? তোমাকে লিস্ট দেখেছো তুমি? যে যারা পেয়েছে তারা সত্যিকারের চাষি কিনা তুমি দেখেছো? হ্যাঁ? মুখে বলে লাভ নেই, কাকে দিয়েছে? ওই আমাদের তো কেউ দেয়নি। আমার ফ্যামিলির তো অনেকেরই জমি ছিল, কেউ তো পায়নি। তাহলে কাকে দিল? কাকে দিল? প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং ওসব কিচ্ছু হয়নি, ও তো ভাওতা। ওই তো এখন ড্রেন বার করছে। আরে জমি উঁচু হয়ে গেছে, ড্রেনের সিস্টেম কখনোই কাজ করবে না। নিচের তলায় কংক্রিট, ওপরে বিচ্ছিন্ন ভাবে মাটি দিয়েছে, বিচ্ছিন্ন ভাবে বালি ফালি পড়ে রয়েছে, তাহলে কি হয়েছে? ওই জায়গাটা উঁচু হয়ে গেছে। পাশের গ্রামগুলো ডুবে যাচ্ছে, তার কারণ নিকাশি নেই। নিকাশিটা করতে গিয়েও তো বড় বড় থাম্বার বেরিয়ে পড়ছে। তাহলে নদীর নিকাশি করতে গিয়ে যদি এত বড়, সেটা তোমরা ছবিতে দেখেছো? তাহলে কংক্রিট থাকে, তাহলে সাধারণ জমির অবস্থা কি? এই অবস্থাই হয়ে আছে। মিথ্যে কথা বলছেন। তাদের মিথ্যে কথা না বলতো তারা মোদি আসার আগে ওকে ট্রাক্টর মাক্টার চালিয়ে জেসিবি লাগিয়ে সমান করতে হবে কেন? ঠিক আছে। আর তাছাড়া হচ্ছে যে তুমি দেখো না স্যাটেলাইটের ছবিটা কিরকম চাষ হচ্ছে, এ তো সবার কাছে আছে, এটা নতুন করে বলার কিছু নেই। আর আগে এই 11 সালের আগে কি ছিল, 6 সালের আগে কি ছিল, সব ছবি আছে। 6 সালের আগে তুমি দেখে নাও যে ওই এলাকায় কতটা অংশ চাষযোগ্য ছিল, কতটা জমি চাষযোগ্য ছিল না। আর উল্টো দিকে বিস্তীর্ণ জমি এখন দিঘের পর একর জমি হাত বদল হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল হামের নামে ঘিরে পড়ে আছে। আজকে যারা কৃষি জমি নিয়ে এত হাউতাস করছে, যে হাজার হাজার বিঘে জমি উল্টো দিকে সব বিক্রি হয়ে গিয়ে তথাকথিত কারখানাও সেভাবে হয়নি, শুধু ঘিরে পড়ে রয়েছে। ঠিক আছে, চাষের জমি শেষ হয়ে যাচ্ছে। সেগুলোর খোঁজ নিয়ে দেখুন কতটা গেল। কই, এখানে তো কোনো আন্দোলন নেই, সেখানে কোনো আন্দোলন তো নেই। এই উল্টো দিকে আমার কাজের বাড়ির উল্টো দিকে, টাটার মাঠের উল্টো দিকে সব থেকে বেশি সোনার জমি ছিল সিংহের বাড়ি মৌজা। সেখানে আবাসন হচ্ছে। কই, আপনারাই তো পারমিশন দিয়েছেন, আপনারা তো রাস্তা করে দিচ্ছেন যাতে আবাসনটা হয়। সব চাষের জমি শেষ হয়ে যাচ্ছে। কই, আন্দোলন তো করলেন না যে এই উর্বর জমিতে এই সমস্ত করা যাবে না। করবেন না তো, এগিয়ে যান আর একটুখানি গিয়ে। আমাদের কলা বাগানে ভর্তি ছিল, সেটা রেল লাইনের আগে। ওটা হচ্ছে এদিকটা পলতাগড় পড়ছে, পলতাগড়ের আগে মল্লিকপুর মৌজা। প্রচুর চাষ হতো, মেনি ছিল, লিফট টিউব ছিল। ঠিক আছে, সেই জমিগুলো সমস্ত ঘিরে ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে, চাষের জমি। হলদিরাম কোথায় হয়েছে? চাষের জমি। ওখানে আরেকটু এগিয়ে যান, ওই যে আমাদের পেট্রোকেমিক্যালসের যে কারখানাটা হয়েছে, ঠিক আছে, সেটাও চাষের জমি। সমস্ত চারপাশে জমি সব মানে চাষ ছাড়া হয়ে যাচ্ছে, কেন ওর যে কার্বন নিঃসরণ হচ্ছে, সমস্ত গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। সেও চাষের জমি নিয়েছিল, কই কাউকে আন্দোলন করতে দিচ্ছি না। তাহলে হঠাৎ করেই টাটার কারখানাটাতে হঠাৎ লোকেদের মনে হলো যে এটাই উর্বর জমি এবং সেখানে কারখানাটা যাতে তুলে দেওয়া যায়। সেটা অ্যাকচুয়ালি কনস্পিরেন্সিটা অনেক বেশি ডিপ। সেটা হচ্ছে যে বামপন্থী সরকারকে কোনোভাবে উৎখাত করতে হবে, শুধুমাত্র টাটা ফাটা বিষয় না। সেটার জন্য সবাই এক হয়েছিল, বামপন্থীকে সরিয়ে দিয়েছে। ফলে সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক জিগি এটা চলছে। যতক্ষণ না পর্যন্ত বামপন্থী আন্দোলন শক্তিশালী হবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকেই যাবে।